হঠাৎ করেই বাংলাদেশের জন্য রাজনীতিতে অকল্পনীয় সুখবর, যেটা অনেকে এখনো কল্পনা করতে পারেন না। হাসিনাকে ফেরত আনা হবে, হাসিনাকে ফেরত দিবে অথবা বাংলাদেশের হাতে তুলে দিবে, কামালকে বাংলাদেশে এনে ফাঁসি কার্যকর করা হবে। সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের ফেরত দেওয়ার মধ্য দিয়ে ভারত এই অপরাধীদের প্রত্যার্পণ প্রক্রিয়া শুরু করবে, এটা তার প্রত্যাশা। হঠাৎ করে এই প্রত্যাশাটা কেন? নিশ্চয়ই ইঙ্গিত আছে যে ঠিক আছে, এমন হতে পারে যে আসাদুজ্জামান খান কামালকে প্রথমে পাঠাবে, তারপরে শেখ হাসিনাকে পাঠাবে, তারপর পর্যায়ক্রমে যাদের বিরুদ্ধেই দ্বন্দ্ব হবে, যেমন ওবায়দুল কাদের আছে, আরো অনেকে আছে, তাদেরকে ফেরত পাঠানো হবে। ব্রেকিং নিউজ, লেডিস এন্ড জেন্টলম্যান, ইটস আ ব্রেকিং নিউজ। তথ্য সচিব গতকালকে ডেপুটি তথ্য সচিবের সাথে আমার কথা হয়েছে। মূলত উনিও আমাকে বলছেন যে আপনার এখানে যে এটা দেখানোর জন্য, এই জন্য মূলত আমার যাওয়া। তো আমি আপনাদেরকে বলি, আপনার প্রেস সেক্রেটারি ছিল। সো সবচেয়ে বড় জিনিস হলো যে ধরেন আজকে শফিকুল আলম ভাই উনি বলেছেন যে আসাদুজ্জামান খান কামালকে ফেরত দিতে রাজি হয়েছে ভারত। স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান কামালের মাধ্যমেই কুরবানিটা আমরা শুরু করব ইনশাআল্লাহ। আগামী কুরবানির ঈদের আগে এই গরুটাকেই কুরবানি সর্বপ্রথমে করা হবে ইনশাআল্লাহ। ভারতের অভ্যন্তরে এনআরসি এসআইআর এর প্রক্রিয়া চলমান থাকায় প্রশ্ন উঠছে, অনুপ্রবেশকারী শনাক্তে যখন কঠোরতা, তখন দণ্ডিত একজন সাবেক শাসককে কতদিন অতিথি করে রাখবে দিল্লি? মানবতা বিরোধী অপরাধে দণ্ডপ্রাপ্ত একজন নেত্রীকে রক্ষা করতে গিয়ে ভারত কি অকারণে প্রতিবেশী সম্পর্ককে ঝুঁকিতে ফেলছে? এমন সমালোচনা উঠছে কূটনৈতিক মহলে। বিএনপির আহ্বানকে উপেক্ষা করেই ডক্টর ইউনূস সরকার বিরাট বিরাট সিদ্ধান্ত নিয়ে জাতিকে তাক লাগিয়ে দিচ্ছে। কি রিক্ত আমি, নিঃস্ব আমি, দেওয়ার কিছু নাই, আছে শুধু ভালোবাসা, দিয়ে গেলাম তাই। ও কি আসলে এত নিঃস্ব ছিল? ওর যে হাজার হাজার কোটি টাকা লুটপাটের মাল ছিল, এগুলো কি ওর সম্পত্তি ছিল না? ভাগ বাটোয়ারা নিয়ে শেখ হাসিনা ও শেখ রেহানার মধ্যে কি পরিমাণ চুলোচুলি হতো তা নিজের কানে না শুনলে বিশ্বাস করা কঠিন। শেখ হাসিনা টাকা দিয়ে বোনের মুখ আটকাতে চাইলেও কখনোই ক্ষমতার ভাগ দিতে চাননি। আর ঠিক এই বিষয়টাই ছিল দুই বোনের মধ্যকার সব দ্বন্দ্বের মূল কারণ। বাপ কি তোর একার নাকি আমারও? এই প্রশ্ন তুলে শেখ রেহানা যখন নিজের হিস্সা বুঝে নিতে চাইতেন, তখন গণভবনের চার দেয়ালও যেন থর থর করে কেঁপে উঠত। ভারত কি মানবতা বিরোধী অপরাধে সাজাপ্রাপ্ত সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান কামালকে ফেরত পাঠাচ্ছে? বাপরে বাপ, এক মাফিয়ার যদি এত সম্পদ থাকে, তাহলে বাকিদের কি অবস্থা? কি করছে শেখ হাসিনা 15 বছরে তার শাসনামলে? এরকম আভাস মিলছে হাসিনাকে ফেরত আনার গ্রাউন্ড তৈরি হচ্ছে। আসাদুজ্জামান খান কামালকে ফেরত দিতে পারে ভারত সরকারের পক্ষ থেকে, এই আভাস দেওয়া হচ্ছে। এবং যদি ফেরত দেয় তো নিশ্চিত কিছু সামান্য প্রসিডিউরের উপরই আসাদুজ্জামান খান কামালকে ফাঁসি দেওয়া যাবে। এখন হাসিনা কামাল পুরো আওয়ামী লীগ ভারতের গলার কাটা, ভারতের কোনো লাভ নেই। এতদিন হাসিনাকে রেখেছিল, কিন্তু এখন হাসিনাকে রাখতে ভারতকে যে কত ঘাটের পানি খেতে হবে, কত ঝামেলা পোহাতে হবে। অন দি আদার হ্যান্ড, ভারতের মধ্যেও আন্দোলন, হাসিনাকে বাংলাদেশের হাতে তুলে দেন। আমার দেশের জনগণের ট্যাক্সের টাকায় কেন হাসিনাকে লালন পালন করবো? আওয়ামী লীগ বাংলাদেশে, ভারতে বসে বাংলাদেশে সন্ত্রাস করবে, এটা কেন আমরা হতে দিব? মানে ভারতের জন্য, ভারতের জাতিস্বার্থের জন্য এটা একটা বড় থ্রেট। এই জায়গায় ইউনূস সরকার তো বসে নাই, তারা নানান তৎপরতা চালাচ্ছে। আর সবচেয়ে বড় বিষয় হচ্ছে যে বাংলাদেশ ভারতের মধ্যে এক্সট্রাডিশন ট্রিটি রয়েছে, বন্দি প্রত্যার্পণ ট্রিটি রয়েছে, যে চুক্তির অব্লিগেশন রয়েছে ভারতের উপর ফেরত দেওয়ার ক্ষেত্রে। অতীতে অনেক আসামিকে বাংলাদেশ ফেরত দিয়েছে, ভারত ফেরত দিয়েছে, নজির রয়েছে। এখন এটা ভারত কিভাবে ওভারলুক করবে? ইটস ভেরি টাফ। এখন সারা পৃথিবীর চোখে ফাঁকি দিয়ে, আইন অমান্য করে, বাধ্যতামূলক চুক্তি লঙ্ঘন করে হাসিনাকে ফেরত দিবে না, এটা কঠিন। এখন এটা হতে পারে যে বাংলাদেশের এবং ভারতের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং, যার ফলে ভারত যে কাজটা করতে পারে বলে আমরা আভাস পাচ্ছি, হাসিনাকে তৃতীয় কোনো দেশে পাঠিয়ে দেওয়া, যাতে ভারতের কোনো ঝামেলা না থাকে যে আমার দেশে তো নাই, এখন যেখানে আছে সেখানে যোগাযোগ করো। পূর্ব তিমুর বা অন্য কোথাও, পূর্ব তিমুর নিয়ে একটা আলোচনা হচ্ছিল। আর কয়েকজনকে ফেরত দেওয়া, সবাইকে ফেরত দেওয়ার দরকার নেই। কয়েকজনকে ফেরত দিলে তখন বাংলাদেশ সরকারও বলতে পারে যে ঠিক আছে, যা দিয়েছেন আর দেওয়ার দরকার নাই, এখন সব স্বাভাবিক। সবাইকে ফেরত দিতে হবে, এটা বাংলাদেশ অত জোরালো ভূমিকা নাও নিতে পারে। কারণ সরকারের একটা টার্গেট হচ্ছে মিনিমাম 1-2 জনকে ফাঁসি দিয়ে দেখানো, তাদের সক্ষমতা প্রমাণ করা। এটা যদি করে যেতে পারে তাহলে এটা আরেকটা ইতিহাস হবে। এই জায়গায় আসাদুজ্জামান খান কামালকে ডক্টর ইউনূস টার্গেট করেছে যে ওকে এনে ফাঁসি দেওয়া যায় কিনা। ভারতের সাথে নানানভাবে এই বিষয়ে কথা বলেছে, এমনকি ডক্টর খলিল রহমান যে ভারতে গিয়েছিল, অজিত দোভাল থেকে শুরু করে ভারতের অনেক উচ্চপদস্থ কর্মকর্তাদের সাথে এই বিষয়ে কথা বলেছেন। এবং সর্বশেষ যে আভাস মিলছে যে আসাদুজ্জামান খান কামালকে ফেরত দিয়ে ভারত তার গলার কাটা সরাতে যাচ্ছে, যাতে শেখ হাসিনাকে এর ফাঁকে অন্য কোথাও পাঠিয়ে দেওয়া যায় বা এগুলো নিয়ে ঝামেলা না হয়। এমনকি দেখেন, ফরেন পলিসি অপারেট হয় বেসড অন ন্যাশনাল ইন্টারেস্ট। এখানে কোনো প্রেম প্রীতি চলে না। আপনার স্বার্থ না থাকলে আপনি তাকে 1 সেকেন্ডও চিনেন না। ফরেন পলিসি এটাই, যেটাকে আমরা বলি রিয়ালিজম, বাস্তববাদের ভিত্তিতে। এখানে দয়া মায়া বলতে কিছু নাই, ইন্টারেস্ট সবার ঊর্ধ্বে।
সেই জায়গায় হাসিনা কি কার মেয়ে এগুলোর কোনো গুরুত্ব নেই। হাসিনাকে রাখলে লাভ কি না রাখলে লাভ কি, এটাই হচ্ছে ভারতের কাছে বিবেচ্য। এতদিন লাভ ছিল, অনেক আশা আকাঙ্ক্ষা ছিল, কিন্তু এখন আর কোনো লাভ নাই। এখন গলার কাটা সরানো ভারতের জন্য জরুরি। এমনকি এই ঝামেলা এড়ানোর জন্য ভারত যদি হাসিনাকে বিষ প্রয়োগ করে হত্যা করে, তাতেও অবাক হবে না। কারণ ঝামেলা তো গেল, ফেরতও দেওয়া না। ফেরত দিলে আবার একটা সমস্যা আছে, যে পরবর্তীতে কেউ ভারতের দালালি করতে চাইবে না। যে হাসিনা যে নগ্ন দালালি করেছে, ভারতের সব ধরনের সার্ভিস দিয়েছে, যে স্টাইলের কথা বলেছে ওইটাই দিয়েছে, তারপরও হাসিনাকে ফেরত দিয়ে দিল। পৃথিবীর কেউ আর ভারতের দালালি করবে না। অবশ্যই এটাই হওয়া উচিত, কিন্তু এই জন্য ভারত যেহেতু গ্লোবাল হেজিমনি হতে চায়, অনেক জায়গায় দালাল দরকার, এই জন্য হাসিনাকে ফেরত দিতে চাইছে না। কিন্তু হাসিনাকে ফেরত না দিয়ে যদি হত্যা করতে পারে, বলবে যে স্বাভাবিকভাবে মারা গেছে, আমরা তার ফেরত দেইনি, তাহলে এটা ভারতের জন্য লাভ। তা ভারত হাসিনাকে হত্যা করতে পারে, বলা যায় না। আর যদি সেটা করতে না পারে, কারণ এখনকার যুগে আবার এইসব হত্যা করলেও ধরা পড়ার একটা চান্স থাকে, তখন আবার উল্টো অ্যাকশন হতে পারে। ওই পথে না গেলে ইউনূস যদি জোরালো চেষ্টা করে এবং করছে, কামালকে ফেরত দিয়ে পরিস্থিতি শান্ত করতে পারে, আসাদুজ্জামান খান কামালকে বাংলাদেশের সাথে তুলে দিতে পারে, এরকম একটা সম্ভাবনা আমরা দেখছি। প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূসের প্রেস সচিব শফিকুল আলম এই বিষয়ে একটা বক্তব্য দিয়েছেন, যেটা অত্যন্ত তাৎপর্যপূর্ণ, অনেক কিছু আভাস দেয়। কামালকে দিয়ে শুরু হবে প্রত্যার্পণ, মানে যথেষ্ট কনফিডেন্ট ঘোষণা, আত্মবিশ্বাসী ঘোষণা যে কামালকে দিয়ে ফেরত হবে। এখন হওয়ার কথা কিন্তু হাসিনাকে দিয়ে, কারণ হাসিনা মোস্ট ওয়ান্টেড এবং 1 নম্বর আসামি হাসিনা। কিন্তু না, হাসিনাকে না, কামালের কথা কেন বলছে? ভারত সিগন্যাল দিয়েছে বলে বলেছে কামালকে দিয়ে ভারত, কারণ একদম হাসিনাকে ফেরত দিলে অবশ্যই ওই যে কেউ দাঁড়া করতে চাইবে না, আর কামালকে দিলে অ্যাটলিস্ট এই এক্সাম্পলটা থাকবে। মূল প্রধান দ্বারা তাকে তো আর ফেরত দেয় নাই, 2-1 ল্যাসপেন্সার শেষটাতে ফেরত দিয়েছে, ওটা নিয়ে অত শোরগোল হবে না। যেমন হাসিনাকে ফেরত দিয়ে সারা পৃথিবী ব্যাপী তোলপাড় সৃষ্টি হয়ে যাবে, কিন্তু কামালকে ফেরত দেওয়ার পর ফাঁসি হলেও তার 10 ভাগের 1 ভাগ তোলপাড় হবে না। এই জায়গায় কামালকে ফেরত দিয়ে, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী কামালকে ফেরত দিয়ে ভারত গলার কাটা সরাতে চায়। আর এই কারণে প্রেস সচিব মোস্ট ওয়ান্টেড হাসিনার আগে কামালের কথা বলেছে। তার কামালকে যদি ফেরত দেয়, এটা হাসিনাকে ফেরত না, গ্রাউন্ড তৈরি হবে। প্রধান উপদেষ্টা প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, জুলাই মাসের গণহত্যার মামলায় দণ্ডিত হওয়ার পর শেখ হাসিনা প্রত্যার্পণ বিষয়ে বাংলাদেশের অনুরোধ ভারত খতিয়ে দিয়েছে, মানে একদম অগ্রাহ্য করতে পারেনি। তবে এই প্রত্যার্পণের শুরুটা হবে আর সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে নিয়ে। এটা একটা সুখবর, এটা অরিজিনালি এরকম সম্ভাবনা আছে বলেই এটা বলা হয়েছে, এটা আমাদের বিশ্লেষণ। শফিকুল আলম লিখেন, তিনি মনে করেন জুলাইয়ের ঘটনাবলী অভিযোগে অভিযুক্ত শেখ হাসিনা, আসাদুজ্জামান খান কামাল এবং আওয়ামী লীগের নেতৃত্বে একদিন বাংলাদেশ আদালত মুখোমুখি হতে হবে। তিনি বিশ্বাস করেন জুলাই ঘটনাবলী। প্রেস সচিব লিখেন, তিনি ক্রমেই আরো দৃঢ়ভাবে বিশ্বাস করতে শুরু করেছেন যে আসাদুজ্জামান খান কামাল, যিনি ঢাকার কসাই হিসেবে পরিচিত, খুব শীঘ্রই বিচারের মুখোমুখি হতে বাংলাদেশে প্রত্যার্পিত হবেন। এখন কামালকে ফেরত দেওয়া মানে হাসিনাকে ফেরত দেওয়া, যদিও কামালকে ফেরত দিয়ে ভারত পার পেতে চাইতে পারে। তিনি বলেন, হাসিনা প্রায় 16 বছরের শাসনামলে সংঘটিত অপরাধগুলো সম্পর্কে যতদিন যাচ্ছে ততই আলো পড়ছে এবং সেই সঙ্গে গণহত্যা ও বিভিন্ন ধরনের ভূমিকা বিশ্ব গণমাধ্যমে আরো বেশি মনোযোগ পাবে। শফিকুল আলম আরো লিখেন, কামাল বা অন্য আওয়ামী লীগ নেতারা যতই অর্থ ব্যয় করুক না কেন, চিরদিন দায় এড়ানো সম্ভব হবে না। আমরা জাতি হিসেবে যদি জুলাই গণহত্যার শিকারদের জন্য এবং হাসিনা আমরা সংগঠিত সব মানবাধিকার লঙ্ঘনের বিচার নিশ্চিত করতে দৃঢ় অনিবেশ থাকতে পারি, তবে যারা এসব ঘটনার জন্য দায়ী তাদের পক্ষে পরিণতি এড়িয়ে যাওয়া দিন দিন আরো কঠিন হয়ে যাবে। তো ওভারঅল এই শফিকুল আলমের যে এই বক্তব্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ এবং অর্থবহ। আসাদুজ্জামান খান কামালকে ফেরত আনার সম্ভাবনা তৈরি হচ্ছে, হাসিনাকেও ফেরত আনার সম্ভাবনা তৈরি হচ্ছে, তবে দুইটা একটা ঘটবে। সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের ফেরত দেওয়ার মধ্য দিয়ে ভারত এই অপরাধীদের প্রত্যার্পণ প্রক্রিয়া শুরু করবে, এটা তার প্রত্যাশা। হঠাৎ করে এই প্রত্যাশাটা কেন? নিশ্চয়ই ইঙ্গিত আছে যে ঠিক আছে, এমন হতে পারে যে আসাদুজ্জামান খান কামালকে প্রথমে পাঠাবে, তারপরে শেখ হাসিনাকে পাঠাবে, তারপর পর্যায়ক্রমে যাদের বিরুদ্ধেই মানে দণ্ড হবে, যেমন ওবায়দুল কাদের আছে, আরো অনেকে আছে, তাদেরকে ফেরত পাঠানো হবে। আরেকটা হতে পারে যে ভারত হয়তো নেগোসিয়েশন করেছে বাংলাদেশের সাথে যে ঠিক আছে, শেখ হাসিনা থাকুক, এটার সাথে যেহেতু ভারতের একটা মানে আবেগ ভালোবাসা সম্পর্ক আছে সেই 1971 সাল থেকে, সুতরাং এটাকে বাদ দাও, এটা চুপচাপ থাকবে, বাকি যারা তাদেরকে নিয়ে যাও। যেমন আসাদুজ্জামান খান কামাল, ওবায়দুল কাদের সহ বাকি যারা থাকে তাদের উপরে তো আর কমিটমেন্ট নেই, আর এটা থাকলেও বিপদ, কারণ ভবিষ্যতে যখন নাকি ভারতের অপরাধীরা দলে দলে এইভাবে পালায় বাংলাদেশে আসবে, বাংলাদেশ তখন যদি ফেরত না দেয় তখন ভারত আর চাইতে পারবে না। তো সুতরাং এটা শেখ হাসিনার সঙ্গে আওয়ামী লীগের বাকি যারা দণ্ডিত থাকবে তাদেরকে বিচ্ছিন্ন করা হবে, এরকম কোনো আলোচনা কি হয়েছে কিনা? কারণ আমরা জানতে পারতাম যদি খলিলুর রহমান যদি মুখ খুলতেন কি আলোচনা হলো অজিত দোভালের সাথে, সেটা যদি খোলাসা করতেন তাহলে বোঝা যেত। কারণ এটার একটা ফয়সলা হইতে হবে, কারণ এটা ফয়সলা না হলে যেটা হবে, ভারত বেকায়দায় থাকবে, বাংলাদেশও বেকায়দায় থাকবে, দুই দেশই বেকায়দায় থাকবে। কারণ এটা তো একটা পলিটিক্যাল সিদ্ধান্ত হয়ে গেল যে গণহত্যার বিচার হবে, তাদের বিরুদ্ধে মৃত্যুদণ্ড হবে অথবা যাবজ্জীবন কারাদণ্ড হবে, আর সেই আসামিগুলো সব ভারতে অবস্থান করে থাকবে, নিরাপদে থাকবে।
তাহলে বাংলাদেশের সাথে সম্পর্ক ভালো হবে না, এটা ভারত বোঝে। এই কারণে তারা হয়তো একটা মাঝামাঝি লাইন নিতে চাচ্ছে যে না ঠিক আছে, তারা কোনো অপরাধীদেরকে আশ্রয় দেবে না। এমন হইতে পারে যে আরো সম্পর্ক উন্নয়নের স্বার্থে শেখ হাসিনাকে হয়তো আরেকটা তৃতীয় দেশে তারা ট্রান্সফার করতে পারে, মানে চলে যেতে বলতে পারে বা ব্যবস্থা করে দিতে পারে। কিন্তু বাকিদের বেলায় তারা ওই প্রত্যর্পণ যে চুক্তি আছে সেই চুক্তিটাকে সমুন্নত রাখতে চায়। এটা ভারতও আবার তার নিজের স্বার্থে, কারণ ভারতের বিচ্ছিন্নতাবাদী অনেক অপরাধী বাংলাদেশে অনুচ্ছেদ টিয়ার মতন তারা যদি বাংলাদেশে আশ্রয় নিতে থাকে তাহলে তারাও কিন্তু বেকার দেয় করবে। ফলে এটা দুই পক্ষের স্বার্থের কারণে এটা করবে। আর ভারত তো মানে শেখ হাসিনার প্রতি একটা অবস্থান রাখবে, তার মানে এই না পুরো আওয়ামী লীগের প্রতি রাখবে, আওয়ামী লীগের সকল নেতাদের প্রতি কমিটমেন্ট রাখবে। ওটা রাখতে গেলে তাহলে আর ভারতের সাথে সম্পর্ক জোড়া হবে না। তো জোড়া দিতে গেলে তার একটা কঠিন সিদ্ধান্ত নিতে হবে যে অ্যাজ এ হোল যদি আওয়ামী লীগ শেখ হাসিনা সহ নিয়ে যদি তারা এ করতে চায় তাহলে এটা একটা বিরূপ ধারণার জন্ম নেবে এবং সম্পর্ক কখনো স্বাভাবিক হবে না। হয়তো সেই সব কারণে এটা একটা নেগোসিয়েশন হয়তো হয়েছে পদ্মার অন্তরালে, যেটা আমরা এখনো জানি না। এটা জানতে পারলে ভালো হতো। আর এটাও ঠিক যে কূটনৈতিক আলাপ আলোচনার সবকিছু ইমপ্লিমেন্ট হওয়ার আগে জানানোটা রীতি না। কিন্তু শফিকুল আলমের এই বক্তব্য থেকে ইঙ্গিত পাওয়া যায় যে কিছু একটা হয়েছে। একটা মানে দেখবেন যে এখন যেহেতু শেখ হাসিনা খুব বেশি আর এই দণ্ডের পরে এটা একেবারে ভয়ঙ্কর একটা খারাপ অন্যায় করছে, এটা মিলাদের মানে ঘন্টায় ঘন্টায় যে বিভিন্ন জনের সঙ্গে যে আলাপ আলোচনাগুলো করা, জুম মিটিং করা, বক্তব্য দেয়া, ভাষণ দেয়া, সেই কাজগুলো কিন্তু হচ্ছে না। তার মানে ভারতও বুঝতে পারছে যে শেখ হাসিনা যত মুখ খুলবে সম্পর্কে তত অবনতি করতে থাকবে। সুতরাং এমনিতেই তার দণ্ড, এমনিতেই চুক্তি অনুযায়ী তাকে ফেরত দেওয়া হচ্ছে না, তার মধ্যে যদি সে বলতে থাকে এটা ভারত বেকায়দা করবে। ভারত তার নিজের স্বার্থে শুধু এইটুকু করবে, হয়তো শেখ হাসিনাকে প্রোটেকশন দেওয়ার চেষ্টা করবে, কিন্তু বাকিদের বেলায় করবে না। তো এইটা হলে যেটা হবে, ভারতে অবস্থান করা আওয়ামী লীগের নেতাকর্মীদের মধ্যে একটা আতঙ্ক ছড়ায় যাবে। তখন তারা মনে করবে যে ভারতও তাদের জন্য নিরাপদ না। তখন ভারত থেকে তারা অন্য দেশে পালানোর চেষ্টা করবে। হয়তো তেমন একটা পরিস্থিতি তৈরি হচ্ছে, দর্শক আমরা নিশ্চয়ই জানতে পারবো। এটা হলো ব্রেকিং নিউজ, লেডিজ এন্ড জেন্টলম্যান, ইটস আ ব্রেকিং নিউজ। তথ্য সচিব গতকালকে ডেপুটি তথ্য সচিবের সাথে আমার কথা হয়েছে। মূলত উনিও আমাকে বলছিলেন যে আপনার এখানে যে এটা দেখানোর জন্য, এজন্য মূলত আমার যাওয়া। তো আমি আপনাদেরকে বলি, আপনার প্রেস সেক্রেটারি সো সবচেয়ে বড় জিনিস হলো যে ধরেন আজকে শফিকুল আলম ভাই উনি বলেছেন যে আসাদুজ্জামান খান কামালকে মানে ফেরত দিতে রাজি হয়েছে ভারত। উনি এটা ইঙ্গিত দিয়েছেন যে আসাদুজ্জামান খান কামাল বা খসাই কামাল বা ঢাকার খসাই যাকে বলা হয়, সেই খসাই কামালকে দিয়েই শুরু হবে আপনার প্রত্যাবর্তন। তো এই কথাটার সিগনিফিকেন্সটা কিন্তু মারাত্মক এবং আমার কাছে মনে হচ্ছে সামথিং আপনার গোয়িং অন অর সামথিং হ্যাপেনিং বিহাইন্ড দ্য সিন, যেগুলো আমরা হয়তো বা ওই উঠতে জানি না। কারণ প্রধান নিরাপত্তা উপদেষ্টা ভারত সফরের এই ধরনের কোনো ইঙ্গিত আছে কিনা, কারণ উনি সুস্পষ্টভাবে বলেছেন প্রত্যেককে আইনের আওতায়। এবং আজকে সার্জিস আলম দেখলাম বলে যে শেখ হাসিনাকে নির্বাচনের আগেই বাংলাদেশে ফেরত আনতে হবে এবং বিচারের মুখোমুখি করতে হবে, এটা মানে করা দরকার, এই কথাটা বলেছে। এবং আজকে অন্তত এবং এটা সব পত্রিকাতে হেডলাইন কিন্তু এই মুহূর্তে যে আসাদুজ্জামান খান কামাল বা ঢাকার খসাই যাকে বলে কামাল, তাকে মানে বাংলাদেশের ভারত ফেরত দেওয়া বা প্রত্যাবর্তন মানে ওনাকে করা হতে পারে বিচারের মুখোমুখি করার জন্য। দিস ইজ আনবিলিভেবল। এটা যদি হয় তাহলে বহির্বিশ্ব থেকে শুরু করে আওয়ামী লীগের যারা দেশ বিদেশে নাচানাচি করে এখন খেলা কিন্তু এখানে শেষ করে দিবে তারা। দ্যাটস দ্য এন্ড অফ দ্য স্টোরি। এর বাইরে কোনো স্টোরি এখানে আর হবে বলে আমার কাছে মনে হচ্ছে না। কেননা যদি তারা এটা করে থাকেন মানে সত্যিকার অর্থে, উইচ ইজ মোস্ট লাইকলি বিকজ দিস ইজ এ হিন্ট, এবং এটা আমার মনে হয় সামথিং গোয়িং অন বিহাইন্ড দ্য সিন। এবং ভারতের যদি আমরা মানে সবকিছু বিবেচনা করি, ভারত যে পর্যায়ে এখন বর্তমানে দাঁড়িয়ে আছে সবকিছু নিয়ে, ভারত বাংলাদেশকে হাতছাড়া করার পর টোটাল ভারত বাংলাদেশ পাকিস্তানপন্থী, এবং আপনারা জানেন যে পাকিস্তানের বাংলাদেশের পাইলটরা যাচ্ছে পাকিস্তানে এয়ারফোর্সের ট্রেনিং এর জন্য। নেভি মানে এয়ার চিফ মানে চিফ অফ নেভি উনি কিন্তু বাংলাদেশে এসেছেন। এবং আপনি জানেন একের পর এক চুক্তি হচ্ছে ভারতের সাথে, সামরিক চুক্তি, হুইচ ইজ নট গুড ফর ইন্ডিয়া বিকজ বাংলাদেশকে হাতছাড়া করার পরেই কিন্তু এই কাজগুলো মানে হচ্ছে। ভারত এটা জানে যে এটা যদি কন্টিনিউ করতে থাকে তারা মানে এভাবে সম্পর্ক মানে সম্পর্কটা এভাবে থাকে মানে বঙ্গুর অবস্থায়, বাংলাদেশ অনেক জায়গাতে ধরাছোঁয়ার বাইরে চলে যাবে। কখনো বাংলাদেশকে আর কোনোদিন হয়তো মানে আপনার এই বাস্কেটে আনা তো দূরে থাক, বাস্কেটে কাছাকাছি রাখা যাবে না বাংলাদেশকে। সিচুয়েশনটা এমনভাবেই তৈরি হচ্ছে। এজন্য ভারত এটা যদি ভারত থিঙ্ক করে থাকে তাহলে এটা দিস ইজ দ্য বেটার ডিসিশন এবং স্মার্ট ডিসিশন ফর ইন্ডিয়া, অন্তত বাংলাদেশকে ধরে রাখার জন্য। আর যদি এভাবে চলতে থাকে অনেক দূর চলে যাবে বাংলাদেশ, এবং বাংলাদেশকে এখন সামরিক মানে পাকিস্তানের সাথে এই মানে বর্তমানে যেভাবে শুরু হয়েছে এভাবে যদি চলতে থাকে বাংলাদেশ এশিয়ার ভিতরে একটা সামরিক শক্তি হিসাবে আবির্ভূত হবে নির্দ্বিধ আমরা বলতে পারি। এবং যে অ্যালায়েন্স আছে সেই অ্যালায়েন্সটা সবার দাবি যে অ্যালায়েন্সটা যেন গড়ে উঠুক, এবং এই জন্য একটা অ্যালায়েন্স বাংলাদেশের নিরাপত্তার খাতিরে দরকার। এবং উইচ ইজ মোস্ট লাইকলি এন্ড দিস ইজ গোয়িং। এবং ডক্টর মোহাম্মদ ইউনূস সাংঘাতিক ধরনের কাজ করে যাচ্ছেন, বিশাল ব্যাপার এগুলো। আমরা কথা বলতেছি না, আপনারা শুধু অন্যান্য বিষয় নিয়ে কথা বলছেন, কিন্তু এই বিষয়গুলো কিন্তু এখন প্রতিনিয়তই বাংলাদেশে ঘটতেছে। সুতরাং ইটস এ গ্রেট নিউজ ফর বাংলাদেশ, লিডস এন্ড জেন্টলম্যান। সো যদি কসাই কামাল আসে এবং সত্যিকার অর্থে আনা যায় তাহলে হয়তো আওয়ামী লীগের চূড়ান্ত পতন বা ধ্বংস অনিবার্য এই জায়গাতে। এটা ভারত কিভাবে দিবে, কিভাবে সেটা করবে, কিন্তু প্রশ্ন হলো আপনি প্রশ্ন তুলতে পারেন ভাই ভারত দিবে না, আই আন্ডারস্ট্যান্ড এন্ড আই ডু এগ্রি উইথ ইউ টু, বাট হিয়ার ইজ দ্য স্টাফ, লেটস নট ফরগেট ভারত যদি এই অবস্থা থাকে, কারণ তারা দেখেছে তার অ্যাসেসমেন্ট করে কোনোভাবে শেখ হাসিনাকে বাংলাদেশের মানে ঢোকানো সম্ভব না, অলমোস্ট ইম্পসিবল। যে ধরনের অবস্থা বর্তমানে বাংলাদেশে বা সেন্টিমেন্ট এখনো বজায় আছে,
মানে কোনোভাবেই সে মানে আওয়ামী লীগকে বা শেখ হাসিনাকে এই যে তারা বিশ্বাস করে অনেকেই নিয়ে চলে আসবে, মানে যে কোন সময় মানে নেত্রী আসবেন, এটা যে এক ধরনের দুঃস্বপ্ন, সেটা খুব ভালো করে জানে ভারত। কারণ যারা অন্ততপক্ষে আমি বিশ্বাস করি তারা জানে, যদিও ভারতের অনেক লেকিং আছে এবং তাদের ইন্টেলিজেন্সের এবং তাদের রাজনীতিবিদদের, না হলে বাংলাদেশ ভুটানের মতো দেশও তাদের সাথে সম্পর্ক খারাপ। বুঝতে হবে সামথিং নট রাইট, অর্থাৎ তার পলিসিগত কোনো ধরনের ভুল জায়গাতে আছে বা ভুল পলিসির মধ্য দিয়ে যাচ্ছে ভারতের টোটাল গভর্নমেন্ট। সো যদি তারা এটা মানে করে থাকে ভারতের জন্য হয়তো, এবং কন্ডিশনাল, ফর এক্সাম্পল আই উড ডু দ্যাট, ইউ ডু দ্যাট টু। সো এটা যদি হয় যে গিভ অ্যান্ড টেক, আমি আপনাদেরকে এইভাবে সহযোগিতা করবো, আপনি এই জিনিস বাদ দিবেন, যদি প্লাস মাইনাস কিছু হয়েও থাকে, এটা আমি আপনাদেরকে বলি। আমি মনে করি যে অন্তত এই ধরনের খুনি এবং এই যে এতটা মানে কোন গুমের সাথে জড়িত যে ব্যক্তি, শেখ হাসিনা অনেক সময় অনেক গুমের খবর জানতো না বা খুনের খবর জানতো না, কিন্তু আসাদুজ্জামান খান জানতো, কারণ তার র্যাব, তার পুলিশ, তার ডিবি, এরা এই কাজগুলো করতো। দেয়ারফর হি ইজ দ্য মাস্টারমাইন্ড। এবং তার চেহারা আপনারা দেখেছেন নিশ্চয়ই, তার চেহারা দেখার পরে বলছেন যে একজন খুনির চেহারা সুস্পষ্টভাবে প্রমাণিত হয়েছে। এটা মানে আপনার এটা এভাবেই নাকি খুনির চেহারা মানে সত্যিকার অর্থেই মানে যেগুলো প্রকৃত অর্থেই খুনি, মানে ইচ্ছাকৃত ঠান্ডা মাথার খুনি বা মানে যারা যে অপরাধগুলো তার করতে থাকে একের পরে, সেই ঘটনা হয়তো ঘটেছে এখানে, আমার হতে পারে। তবে এখানে সবচেয়ে ব্রেকিং নিউজটা হলো যে তারা বলছেন যে তাকে দিয়ে শুরু, এই কথাটা এখন এসে উঠছে কেন? নিশ্চয়ই মানে দ্যার ইজ এ রিজন ওয়াই। এটা তো আর ব্লাফ মনে করি না আমি, শফিকুল আলম ব্লাফ দিচ্ছেন বা ব্লাফ কোনো কথাবার্তা এখানে বলছেন, নিশ্চয়ই সামথিং গোয়িং অন, এবং কোনো ধরনের এই ধরনের একটা মেকানিজম হয়তো বা কোনো জায়গাতে তৈরি হয়েছে যে তারা হয়তো আসাদুজ্জামান কামালকে দিবে, মানে শেখ হাসিনাকে দিবে না, আই আন্ডারস্ট্যান্ড দ্যাট, বাট অ্যাট লিস্ট যদি তাকে দেয় এবং বাংলাদেশ কোনো মানে গিভ অ্যান্ড টেক হয় যে আমি এটা দিলাম, আপনি এই কাজগুলো করবেন না। কেননা আমি আপনাদেরকে নির্দ্বিধায় বলতে পারি, ধরেন ভারত যদিও ভারতের মানুষকে বোঝানো হয় তারা সুপার পাওয়ার, দে আর নট সুপার পাওয়ার এট অল, তারা সুপার পাওয়ারের দ্বারে কাছে নাই। তবে এশিয়ার সুপার পাওয়ার হতে পারে অর্থনীতির সাইজ বা মিলিটারি সাইজ দেখে, কিন্তু পৃথিবীর অন্যতম সুপার পাওয়ার হতে গেলে ভারত 100 বছর লাগবে ভারতের, এটা আমি নির্দ্বিধায় বলতে পারি আপনাদেরকে। কারণ একটা দেশের সুপার পাওয়ার মানে কি? একটা মিলিটারি আর মানে জনসংখ্যা বেশি, বাজেট মানে মানে অর্থাৎ জিডিপির আকার একটু বড় হয়ে গেলে কি সুপার পাওয়ার হয়ে যায়? দ্যাটস নট হাউ ইউ ক্যান কল ইউরসেলফ সুপার পাওয়ার। সো এইটা আমি নির্দ্বিধায় বলতে পারি। আজকে তা দেখতেছি এটা একটা ব্রেকিং নিউজ লেডিস এন্ড জেন্টলম্যান, এবং আনবিলিভেবল নিউজ। এবং যদি এটা হয় তাহলে আমি ডান এন্ড ডাস্টেড, অর্থাৎ আওয়ামী লীগের চূড়ান্ত নিষ্পত্তি হতে যাচ্ছে এই জায়গাতে। এই যে এখন যে মানে আপনি দেখেন তো আমাদের আমেরিকাতে বা ইউরোপের বিভিন্ন টুকাই মুখাই দেখছেন তো, এগুলা তার মানে মানে আপনার প্যাকার একটা নিয়ে বা একটা ব্যানার একটা নিয়ে দাঁড়িয়ে যায়, মানে নেত্রী আসবেন, নেত্রীর সাথে দেশে যাবেন। এই যে মানসিক বিকারগ্রস্ত এবং সাইকোপ্যাথস যারা আছে এখনো বিশ্বাস করে তারা এই জিনিসগুলা, দে ডোন্ট ইভেন নো দ্য ফল এন্ড রাইজ, মানে পলিটিক্যাল গভর্নমেন্টের ফল এন্ড রাইজ, কখন ফল করে, কখন রাইজ করে, বা কখন রাইজ করে, কখন ফল করে, এই ইকুয়েশনগুলো তারা জানে না বলে তারা এই ধরনের মিথ্যা প্রপাগান্ডা এবং ভিত্তিহীনতার উপরে, এবং তাদেরও দোষ না, এটা তো লেখাপড়া খুব কম এবং জ্ঞানও কম, লেখাপড়ার সাথে সাথে জ্ঞান গরিমা একদম কম। তো তারা এটা মনে করে বা তাদেরকে বোঝানো হয়েছে শেখ হাসিনা আয়রন লেডি, পৃথিবীর কোনো শক্তি নাই শেখ হাসিনাকে পরাজিত করার জন্য, এবং শেখ হাসিনা পরাজিত হয় না, চলে গেছে, উনি আবার ফেরত আসবে। এমন একটা পর্যায়ে শেখ হাসিনা গেছেন বাংলাদেশ ছেড়ে, সত্যিকার অর্থে যার কোনো কিছুই নাই, তার স্বর্ণ লকারে ছিল সেখানে, এই দেখেন মানে 831 ভরি স্বর্ণ। আমরা বলছিলাম এটা সত্য কিনা, we were very skeptical about that, whether it is true or not, but she herself clarified, verified, rectified and witnessed that it is true, অর্থাৎ 834 না 37 ভরি স্বর্ণ আছে ওনার। এটা হচ্ছে লিগাল, এটা তো আরো বেশি হতে পারে সত্যতা বলতে গেলে। আপনি দেখেন এটার দাম কত, মানে এই সম্পদগুলো আর কি কোনো প্রমাণ দিতে পারবেন শেখ হাসিনা? উনি যদি দিতে পারেন তার সম্পদগুলো তার হাতে ফিরিয়ে দেওয়ার দাবি জানাচ্ছে, আর যদি না দিতে পারেন তাহলে চলে গেছে, এবং এটা তদন্ত হওয়া দরকার। তার শাস্তি হয়েছে 21 বছরের, এর আগে ফাঁসি হয়েছে, অর্থাৎ শেখ হাসিনার বিরুদ্ধে আরো 100টা মামলা মিনিমাম আসবে টোটালি। এখান থেকে তার কোনো রক্ষা নেই এবং কোনোভাবেই তাকে মানে পার করা যাবে না। আর আওয়ামী লীগ যেহেতু ক্ষমতায় আসবে না, ভারত এটা জানে, আওয়ামী লীগ রাজনীতি করার সুযোগ যদি কখনো পায়, ক্ষমতায় আসতে পারবে না। যেহেতু ক্ষমতায় আসতে পারবে না, এর মানে কোনো কিছু পরিবর্তন হচ্ছে না আর কোনোভাবেই। সো দেয়ারফর এটা, এবং তারা জানে, ন্যূনতম এটা জানে ইন্টারন্যাশনাল কমিউনিটি, এবং তারা তো এই যে শেখ হাসিনার রায়ের পরে আজকে কতদিন মানে গত হয়ে গেল, লেডিস এন্ড জেন্টলম্যান, 5 স্টার ক্রিমিনাল, আচ্ছা আজকে কতদিন গত হয়ে গেল শেখ হাসিনার রায়ের পরে? আপনি আমাকে বলেন তো, আমেরিকান কোনো অথরিটি, পলিটিশিয়ান, ইনস্টিটিউশন, গভর্নমেন্ট, ইউরোপিয়ান, মিডল ইস্টার্ন, ইভেন সাউথ ইস্ট এশিয়ান, জাপান, কোরিয়া, একটা সাউথ আমেরিকান, নর্থ আমেরিকান, রাইট, প্যাসিফিক ওশেনিয়া কান্ট্রিজ, কেউ কি বলেছে যে শেখ হাসিনার এই রায় মানি না, শেখ হাসিনার প্রতি অন্যায় হয়েছে, বিচার ভুল হয়েছে? আপনাকে আমার বলেন, আওয়ামী লীগের যারা আছে, ভারতীয় কিছু মানুষ তারা কে বলেছে এই কথাগুলো? আমরা বলেন, আপনারা একজন কি বলেছে এই কথাগুলো? বলে নাই। আপনি কল্পনা করেন এটা কি ভারত জানে না যে তাদের সাপোর্টটা বা তার যে জনসমর্থন বা তার প্রতি বিন্দুমাত্র কোনো কমিটমেন্ট বা আগ্রহ পৃথিবীর কোনো দেশের এই মুহূর্তে নাই? ভারত খুব ভালো করে জানে এটা, এই জন্যই তারা সিদ্ধান্ত, আমি জানি না এটা কনফার্ম, কিন্তু প্রেস সেক্রেটারি উনি যে তথ্যটা এখানে শেয়ার করেছেন, উইচ ইজ রাইট নাও অন সোশ্যাল মিডিয়া, আই মিন a very sensational piece of information on social media right now, I mean regarding Asaduজ্জামান Kamal, we don't even know that, but it may be true because either way, কিন্তু কারণ আমি ওই সেন্সের উপর মানে ভিত্তি করে বা অ্যাসেস করে আমি এটা বলতে চাই আপনাদেরকে যে ধরেন ভারত তার কি কিছু করবে? ভারত বসে থাকবে? ভারত বসে থাকার কারণে কিন্তু বাংলাদেশ এমন জায়গায় যাচ্ছে জীবনে ভারত বাংলাদেশকে ধরতে পারবে না, ফেরত আনা তো দূরে থাক, ধরতেই পারবে না বাংলাদেশকে। এটা ভারত খুব ভালো করে জানে, এবং তারা যদি এটা নেয় যে whatever happen right now is, I mean they are going beyond control, so let's catch them up right now, and I mean on some conditions it could happen, এটা হতে পারে। এবং ভারত এটা চিন্তা করলে it's a smart move, এবং এটাই সম্ভবত এখানে ঘটতে যাচ্ছে। এবং আমরা চাই আসাদুজ্জামান খান যে আমাদের শিশু হত্যাকারী,
কোনো হত্যাকারীর জন্য ছাড় না পায়, এটা হচ্ছে বাস্তবতা। এবং আমরা এটা দেখতে চাই বাংলাদেশের ইতিহাসে এই যে মানে প্রলিফিক হত্যাকারী সে এবং আনবিলিভেবল একজন বিবেকহীন এবং রেকলেস হত্যাকারী কোনোভাবে যেন তাকে ছাড় না পায়, এবং তার চেহারায় সুস্পষ্টভাবে প্রমাণিত, এবং সে আন্তর্জাতিক একটা মৃত্যুক ছিল। ধরুন কিভাবে মিথ্যাচার করতো। আরেকটা মৃত্যু হচ্ছে লায়ারকে জানেন, আনিসুল হক, ওই যে আইনমন্ত্রী ছিল, এ যেন কোনোভাবে ক্ষমা না পায়। বিশ্বাস করেন এই দুইটা লোক কি যে করেছে। আরেকটা সে ওবায়দুল কাদের, এই দেখেন মানে সে ভারতে বসে বসে এখনো লেকচার দেয়, সেখান থেকে এই কথা বলে পাকিস্তান এই করতেছে, পাকিস্তান দেখুন পাকিস্তানকে দিয়ে তারা মানে লাগাতে চাচ্ছে, এবং তারা যে বুকা, এই পাকিস্তান এই মুহূর্তে পশ্চিমা বিশ্বের কাছে অন্যতম একটা শক্তিশালী এবং সুপার পাওয়ার হিসেবে তারা রেকগনাইজ করে আমেরিকান অথরিটি বা আমেরিকান গভর্নমেন্ট এন্ড দেন দ্য ইউরোপিয়ান কান্ট্রিজ। তারা মনে করে দে আর রিয়েল সুপার পাওয়ার বিকজ অফ দ্য মিলিটারি পাওয়ার, রাইট? এই ক্ষেত্রে আপনি দেখেন, এবং ভারত মানে মনে করে যে এই অতীতে বলতেছে যে পাকিস্তানের সাথে যাবে, এটা কখনোই ফিরবে না। পাকিস্তানের সাথে মানে কত বছর পরে আবার ফ্লাইট অপারেটিং ডাইরেক্ট ফ্লাইট পুনঃস্থাপিত হচ্ছে আমাদের সাথে। সো এভরিথিং গোয়িং অন, এবং ইন্ডিয়া শুড বি হ্যাপি এন্ড দেয়ার ইজ নো রিজন ফর দেমসেলভস টু বি হ্যাপি, এন্ড দ্যাটস ওয়াই প্রবাবলি, এবং এই কারণেই কোনো ধরনের কনসেশন বা সার দিতে ভারত রাজি হয়েছে কিনা আমি জানি না। যদি এটা হয় তাহলে আওয়ামী লীগের চূড়ান্তভাবে মৃত্যু ঘটলো, এটা নিশ্চিত করে আমি বলতে। কি রিক্ত আমি নিঃস্ব, আমি দেবার কিছু নাই, আছে শুধু ভালোবাসা, দিয়ে গেলাম তাই। ও কি আসলে এত নিঃস্ব ছিল? ওর হাজার হাজার কোটি টাকা লুটপাটের মাল ছিল, এগুলো কি ওর সম্পত্তি ছিল না? দুদক একটা প্রেস কনফারেন্স করে আমাদেরকে জানিয়েছে যে অগ্রণী ব্যাংকের একটা ভোল্টের অ্যাকাউন্টে 832 ভরি সোনা পাওয়া গেছে পতিত শেখ হাসিনার নামে, এবং তারা কাগজপত্র ঘেটে দেখেছে যে শুধু শেখ হাসিনা না, শেখ হাসিনার ছেলে জয়, মেয়ে পুতুল, শেখ হাসিনার বোন রেহানা, রেহানার ছেলে রাদওয়ান, ববি টবি যা যা আছে, এই যে পুরো মানে শেখ ডাইনেস্টির যারা সদস্য আছে সবাই এই সোনাদানার মালিক আর কি। তো এই ধরেন 832 ভরি সোনার দাম বর্তমান বাজার মূল্য যে 2 লাখ টাকা ভরি ধরা হয়, এটার দাম এখন 16.5 কোটি টাকা, কিছু বেশি বেশি হবে আর কি এরকম। এইটা গুরুত্বপূর্ণ বিষয় না। গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে বিএনপি জামাতের যে জোট সরকার ছিল, এই জোট সরকারকে আন্ডারমাইন করবার জন্য যে বাংলাদেশের এই যে আওয়ামী গণমাধ্যম, আওয়ামী বুদ্ধিজীবী, আওয়ামী সাংবাদিক, আওয়ামী লেখক, আওয়ামী টকশো গেস্ট, এই পুরো আওয়ামী চক্র দেখবেন যে বিষয়টাকে সবচেয়ে বেশি হাইলাইট করেছে, সেটা হচ্ছে বিএনপির সময় বাংলাদেশ দুর্নীতিতে 5 বার চ্যাম্পিয়ন হয়েছে। বলা হতো যে তারেক রহমান এবং হাওয়া ভবনকে কেন্দ্র করে হেন কোনো রিপোর্ট নাই, এবং রিপোর্টের ভিত্তিতে বয়ান তৈরি করা হয়নি, দুর্নীতির বরপুত্র বেগম খালেদা জিয়াকে দেখেছি যে কিরকম একটা মিথ্যা মামলায়, জিয়া অরফানেজ ট্রাস্টের 2 কোটি টাকার একটা চেকের মামলায় তাকে সাজা দিয়েছে। পুরো যে ন্যারেটিভ বিল্ড আপ করেছে, এটার কেন্দ্রে ছিল হচ্ছে দুর্নীতি এবং জিয়া পরিবার এবং বিএনপির সেন্ট্রাল টপ লিডারশিপ। তো সেই বাস্তবতার সাথে যদি কম্পেয়ার করেন, আপনি দেখবেন যে আজকের গণমাধ্যমে যে রিপোর্টটা এসছে, এটা একদম একটা রিপোর্ট আকারে আসছে যে শেখ পরিবারের এগেনস্টে অগ্রণী ব্যাংকে এরকম একটা দুদকের এটা পাওয়া গেছে। এটা আগেই পাওয়া গেছে। দুদক যেটা করেছে সেটা হচ্ছে যেহেতু আদালতের রায় পাওয়া যায় নাই, এই জন্য এটা জব্দ করতে পারে নাই। 17ই নভেম্বর যেহেতু শেখ হাসিনার সম্ভবত 58-68তম বার্ষিকী ছিল, বিবাহ বার্ষিকী, 58তম বিবাহ বার্ষিকী হওয়ার কথা, সেই বার্ষিকীতে তার যে রায় হয়েছে মানবতা বিরোধী অপরাধের ট্রাইব্যুনালে, সেখানে জব্দ করার একটা জাজমেন্ট ছিল যে শেখ হাসিনা সম্পত্তি জব্দ করা হবে আর কি। তো সেইটার অংশ হিসাবে এই সম্পত্তিটা দুদক এখন জব্দ করতে পেরেছে অগ্রণী ব্যাংকের ভোল্টে থাকা। এর বাইরে আপনি শেখ পরিবারের দুর্নীতি দেখেন যে পূর্বাচলে শেখ পরিবারের সবার 10 কাঠা করে জমি আছে, নামে বেনামে হাজার হাজার কোটি টাকার সম্পত্তি, ব্যাংক অ্যাকাউন্ট। এর আগে জয়ের, পুতুলের, রেহানার, হাবিজাবি এদের ব্যাংক অ্যাকাউন্ট জব্দ করা হয়েছে। রেহানার মেয়ে যে ব্রিটিশ পার্লামেন্টের এমপি, টিউলিপের ছোট বোন যেটা আছে, এদের এই সবগুলার এই যে ক্রুক, এদের সবার কোনো না কোনো ফর্মে বিলেতে এদের বাড়ি পাওয়া গেছে, এদেরকে গিফট করা হয়েছে, নাকি আওয়ামী লীগের লোকজন গিফট করেছে, একাধিক বাড়ির সন্ধান পাওয়া গেছে, বাংলাদেশের সম্পত্তি পাওয়া গেছে। এরপরে হাজার হাজার কোটি টাকা মানি লন্ডারিং জয়ের এগেনস্টে, যেটা আমরা গত অনেক বছর থেকে জানি। তার ভার্জিনিয়া থেকে শুরু করে একটা নন ক্রিমিনাল যার কোনো নন সোর্স অফ ইনকাম নাই, বাংলাদেশের এই বিভিন্ন বড় বড় কোম্পানিকে ট্রেড অফ করা কমিশনের ভিত্তিতে, সেখান থেকে সে শত শত হাজার হাজার কোটি টাকার মালিক হয়েছে। এরপরে হচ্ছে যে এই পুরো আওয়ামী জমানার যে অলিগার্কি, লুটপাটের যে দুর্নীতির পাহাড় গড়েছে। এবং এখন দেখবেন যে টিআইবি রিপোর্টে কিন্তু আমরা বিশ্ব চ্যাম্পিয়ন হই না। এখানে দুদক যে পরিমাণ ইনভেস্টিগেশন করছে এই শেখ পরিবারের এগেনস্টে, তার ব্যাপারে দেখবেন যে গণমাধ্যমে সেই পরিমাণে টকশো করা, আলোচনা হওয়া, ন্যারেটিভ বিল্ড আপ করা যে হাসিনাই এবং হাসিনার ছেলেমেয়েরা বংশধর, শেখ পরিবার যে একটা অভিশপ্ত বংশধর, সেই পলাশির প্রান্তরে যারা যারা সিরাজউদ্দৌলার বিরুদ্ধে অলিগার্ক হিসেবে কাজ করেছে, সেই জগৎ শেঠ, উবিচাঁদ, রায়দুল্লভ, কৃষ্ণপদ চৌধুরীর মতো এই যে ক্রিমিনাল ব্যাংকার্স যারা ফাইন্যান্সিয়ার ছিল, যারা তখনকার এই নবাবী শাসনের পতনের জন্য ব্রিটিশদের হয়ে কাজ করেছে, ঠিক একইভাবে দেখেন এই বাংলার সময়টাতে, এই 16 বছরে এই বাংলাতে নতুন করে জগৎ শেঠ, উমিচাঁদ, রায়দুল্লভদের জন্ম হয়েছে, যারা আমাদের দেশের মানুষের টাকায়, গরিবের টাকায় এসালমের মতো ক্রিমিনাল ক্রুকদেরকে দিয়ে, বসুন্ধরা, বেক্সিমকো এই টাইপের ক্রিমিনাল ক্রুকদেরকে দিয়ে দিল্লির পারপাস সার্ভ করেছে, শত্রুর পারপাস সার্ভ করেছে, বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের বিপক্ষে দাঁড়িয়েছে। এবং একই সিন্ডিকেট দেখেন কিভাবে প্রজন্মের পর প্রজন্মে, একটা জেনারেশন আফটার জেনারেশন এইভাবে লেনদুবদর্জির জন্ম হয়। এবং বাংলাদেশের এই যে দুর্নীতির পাহাড়, এই যে লুটপাট, এই যে টাকা পয়সা যেগুলো পাওয়া যাচ্ছে, এটা শুধু টাকা আকারে, মনিটরি সিস্টেম আকারে দেখলে চলবে না। এটা হচ্ছে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব, জাতীয় নিরাপত্তার হুমকি আকারে দেখতে হবে। কারণ এই টাকাটা শুধু টাকা না, এবং এই টাকার খবর তো ধরেন আমরা জেনেছি, পেয়েছি, কিন্তু যে টাকার খবর আমরা এখনো পাই নাই, যেটা এখনো হদিশ পাওয়া যায় নাই,
আপনার রূপপুরের কথা মনে থাকার কথা, যেটা $5-6 বিলিয়ন হওয়ার কথা যে প্রকল্প, সেটা $11-12 বিলিয়ন হলো। এই টাকাটা কোথায় গেছে? এবং তখন সেই ট্রিপে শেখ পরিবারের সদস্যরা যারা গেছে, আজকের সেই ব্রিটিশ এমপি টিউলিপ, রেহানার মেয়ে পর্যন্ত গেছে, তো তারা কি এগুলোর ভাগিদার হয়নি? $বিলিয়নস ট্রেড অফ এখানে হয়নি? সার্টেনলি হয়েছে। তো সেই জায়গাতে দেখতে হবে যে যারা এখনো মনে করে যে শেখ হাসিনা ফিরবে, আওয়ামী লীগ ফিরবে, তারা আবার কোনো না কোনো ফর্মে সেই 75 পরবর্তী পুনর্বাসনের জায়গা থেকে নতুন করে দলকে দাঁড় করাবে, তারা আসলে বোকার স্বর্গে বাস করছে। এই টেকনোলজির জমানাতে বাংলাদেশের যে পরিমাণ তথ্য প্রবাহ এখন ইয়াংদের কাছে পর্যন্ত, জেনারেশনের কাছে চলে গেছে, গণ অভ্যুত্থান পরবর্তী জেনারেশন আছে, তাদের কাছ থেকে এই ভাবমূর্তি উদ্ধার করে এই স্বর্ণ চোরাচালানকারী, এই যে ক্রিমিনাল এবং ক্রুক শেখ পরিবার, এদের কাছ থেকে আওয়ামী লীগকে পুনরুদ্ধার করে নেতৃত্বে আনা, ফিরায় নিয়ে আসা, এটা একটা অবান্তর ইতিহাস। ইমেলদা মার্কোস ছিল একসময় ফিলিপাইনে স্বৈরশাসক মার্কোসের বউ। পতনের সময় তার 3,500-4 হাজার শুধু জুতাই পাওয়া গেছে, শত শত হাজার হাজার তার হ্যান্ডব্যাগ পাওয়া গেছে। তো এই লেভেলের চোর, এবং এখন মালয়েশিয়াতে দেখেন যে যিনি এখন সাবেক প্রধানমন্ত্রী ছিলেন তুন রাজাক, তিনি এখন 1 বিলিয়ন রিঙ্গিত লুটপাটের একটা দুর্নীতির মামলা এখন জেলে আছে। তো এই স্বৈরতন্ত্রগুলো প্রত্যেকটা রাষ্ট্রকে কিভাবে পিছিয়ে দেয়, আমাদেরকে শুধু আর্থিকভাবে পিছিয়ে দেয় নাই, আমাদেরকে যেটা করেছে আমার স্বাধীনতা সার্বভৌমত্বকে হুমকির মধ্যে ফেলে দিয়েছে। এবং এই প্রশ্নের মধ্যে দিয়ে যেটা হয়েছে, আমরা বারবার ইন্ডিয়ার করাতলে পড়ে গেছি, ইন্ডিয়ার যে হেজিমনির যে থাবা ছিল, সে থাবার মধ্যে পড়ে গেছি। বিএনপির আহ্বানকে উপেক্ষা করেই ডক্টর ইউনূস সরকার বিরাট বিরাট সিদ্ধান্ত নিয়ে জাতিকে তাক লাগিয়ে দিচ্ছে। দর্শক, বিএনপির আহ্বানটা কি আগে এটা আপনাদেরকে বোঝাই। বিএনপি বারবার বলছে, প্রতিনিয়ত বলছে, প্রফেসর ইউনূসের সাথে দেখা করে, সাক্ষাৎ করে বলেছে। আমি দুইটা কথা স্মরণ করিয়ে দিই। সর্বশেষ যখন মির্জা ফখরুল সহ বিএনপির একটা প্রতিনিধি দল প্রফেসর ইউনূসের সাথে সাক্ষাৎ করলেন দুইটা বিষয় নিয়ে। একটা হচ্ছে যে প্রশাসন জামাতিকরণ হচ্ছে, 50 জন ডিসি চাই, তারা অমুক তমুক নানান তালিকা নিয়ে গেছে। এটা একটা এজেন্ডা ছিল ওই বৈঠকে। অবশ্যই বিএনপি বৈঠক করেছে, এরপর প্রফেসর ইউনূস, জামাত, এনসিপি সহ সব দলের সাথে বৈঠক করেছে। কিন্তু প্রথম বৈঠকটা হয়েছিল বিএনপির উদ্যোগে। তো ওখানে এই প্রশাসন সংক্রান্ত কথা বলার সাথে সাথে আরেকটা কথা বলেছে যে এই অন্তর্বর্তী সরকারকে তত্ত্বাবধায়ক সরকারে রূপান্তরিত হতে হবে। এটার ব্যাখ্যা আবার দিয়েছেন আমাদের ম্যান্ডেট খসরু, যার নাম আমির খসরু মাহমুদ চৌধুরী, রাজাকার পুত্র, ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে সোচ্চার ছিলেন। তার বাবা অত্যন্ত ভালো মানুষ ছিলেন। এই আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন যে আমরা বলিনি যে তত্ত্বাবধায়ক সরকার অধীনে নির্বাচন হতে হবে, আমরা বলেছি এই সরকার তত্ত্বাবধায়ক সরকার মুড নিতে হবে। এরপরে যখন তত্ত্বাবধায়ক সরকার রায় হলো, আপিল ডিভিশনে তত্ত্বাবধায়ক সরকার পুনর্বহাল হলো, তখনও এই আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন যে এই সরকারকে তত্ত্বাবধায়ক সরকার রূপে দায়িত্ব পালন করা দরকার। নির্বাচনটা হওয়া উচিত তত্ত্বাবধায়ক সরকার মুডের কোনো সরকার। আমরা বলছি না যে নতুন করে প্রধান উপদেষ্টা হোক অথবা সরকার পতন হোক, পরিবর্তন হোক, না, এখানে যারা আছে তারাই থাকবে, কিন্তু তাদের মুড হবে তত্ত্বাবধায়ক মুড। এর মানে এই অন্তর্বর্তীকালীন সরকারকে তত্ত্বাবধায়ক মুডে রূপান্তরিত হতে বিএনপি দফায় দফায় আহ্বান জানিয়ে আসে। এবার আসেন তত্ত্বাবধায়ক মুড আবার কি। তত্ত্বাবধায়ক মুড হচ্ছে, তত্ত্বাবধায়ক ফর্ম, কেয়ারটেকার ফর্ম হচ্ছে নির্বাচন পরিচালনা এবং প্রশাসনের কিছু রুটিন কাজ ছাড়া অন্য কোনো কাজ করতে পারবে না। কোনো উন্নয়নমূলক কাজ, কোনো বাজেট প্রণয়ন করতে পারবে না। জাস্ট একটা নির্বাচন দেয় উদ্দেশ্য, আর মানুষের জীবন চলার পথে মৌলিক যেসব রুটিন কাজ আছে মন্ত্রণালয়গুলো, ওইগুলো করবে। তাদের প্রাইম কাজ নির্বাচন পরিচালনা করা। কোনো আইন, অধ্যাদেশ, অর্ডিন্যান্স কিচ্ছু করতে পারবে না তত্ত্বাবধায়ক রূপ নিয়ে। তত্ত্বাবধায়ক সরকার হাকিকত এটা, নির্বাচন পরিচালনা করে যাদের কাজ এবং কিছু রুটিন কাজ, এর বাইরে নতুন কোনো সিদ্ধান্ত, আইন, এগুলোর এখতিয়ার তত্ত্বাবধায়ক সরকারে থাকে না। তাহলে বিএনপি ডক্টর ইউনূস সরকারকে কেমন সরকার হিসেবে দেখতে চায়? যে এমন সরকার যে তারা শুধু নির্বাচন আয়োজন করবে, কোনো অর্ডিন্যান্স করতে পারবে না, কোনো আদেশ জারি করতে পারবে না, কোনো জুলাই সনদ আদেশ, কোনো নতুন আইন, কোনো অধ্যাদেশ, কোনো গেজেট কিচ্ছু করতে পারবে না, কোনো বাজেট, কোনো ব্রিজ, রাস্তাঘাট, উদ্বোধন, অমুক তমুক কিচ্ছু করতে পারবে না। জাস্ট প্রশাসন পরিচালনা করবে, রুটিন কাজ আর নির্বাচন, কোনো পে স্কেল টেস্কেল কিচ্ছু করতে পারবে না। তাহলে বিএনপি ইউনূস সরকারকে চায় এরকম হাত পা বাঁধা একটা তত্ত্বাবধায়ক সরকারের রূপ দিতে। ক্লিয়ার? এই আহ্বান বারবার জানিয়ে আসে, কিন্তু ইউনূসকে বিএনপির আহ্বানে সাড়া দিচ্ছেন না। বিএনপির আহ্বানে ইউনূস মোটেও সাড়া দিচ্ছেন না, এই সরকার ওটা গুনছেই না, ভ্যালুই দিচ্ছে না। বরং বিএনপির আহ্বানকে উপেক্ষা করেই বিরাট বিরাট সিদ্ধান্ত দিচ্ছেন। যেমন জুলাই সনদ আদেশ জারি করা, একদম বিএনপি যেভাবে চাইনি সেভাবে। বিএনপি চেয়েছিল প্রথমে একটা অর্ডিন্যান্স, তারপর আবার ওইটা ওখানে রেখে দেন, কারণ তত্ত্বাবধায়ক সরকার হয়ে গেছেন আপনারা। কিন্তু রাষ্ট্রপতির মাধ্যমে আদেশ জারি করানো হয়েছে, যার রেফারেন্স সংবিধান না, যার রেফারেন্স গণঅভ্যুত্থান, যেটা বিএনপির জন্য মারাত্মক বিব্রতকর। কারণ বিএনপি তো মুজিবের, হাসিনার ভারতের সংবিধানে বিশ্বাস করে, সেই সংবিধানের রেফারেন্স আসলো না। আবার প্রতিনিয়ত একের পর এক আইন করছে। বিশেষ করে বিএনপির সবচেয়ে বেশি মেজাজ খারাপ হয় এই আইন প্রণয়ন দেখে। ইউনূস সরকার নিয়মিত আইন প্রণয়ন করে, যেটা বিএনপির ভাষায় করবে সংসদ, অথচ সংসদীয় প্রক্রিয়ার বাইরে উপদেষ্টা পরিষদ নীতিগতভাবে অনুমোদন করে, রাষ্ট্রপতি সাইন দিয়ে গেজেট করে দেয়, অর্ডিন্যান্স জারি হয়ে যায়, আইন। এইটা ইউনূস সরকার করুক, এটা বিএনপি কিছুতেই পছন্দ করে না। কিন্তু প্রত্যেক সপ্তাহে অনেকগুলো আইন প্রণয়ন করে, বিএনপির মাথা খারাপ। তো এটা হচ্ছে এখন বর্তমান ইউনূস